বন্ধুরা, আরজিকর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর নিয়ে কোর্টে জোর ধাক্কা পেলেন। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আরজিকরে দুর্নীতি করেছে, তার সমস্তটা এবার কিন্তু সর্বসম্মুখে এসছে। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে এই আরজিকরের অন্যতম মুখ, মানে প্রতিবাদীর অন্যতম মুখ হলো গিয়ে অনিকেত মাহাতো। সেই অনিকেত মাহাতোকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদেরকে দেব। চলুন ডিটেলসে বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে এই যে মমতা ব্যানার্জি, মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে কিন্তু বড় ধাক্কা পেয়েছে আরজিকর ম্যাটারে। কারণ আপনারা জানেন যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ওতপ্রোতভাবে আরজিকরের প্রত্যেকটা ব্যাপারে কিন্তু ইনভলভ। আপনারা নিজেই জানেন, নিজে শুনেছেন হয়তো, যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে একটি মানে সভাতে নিজে দাঁড়িয়ে নিজে মাইকে করে বলেছেন যে আমি কিন্তু সেই রাত্রে পুরো রাত কানেক্টেড ছিলাম কার সাথে, তখনকার মানে এই যে বিনীত গোয়েল, মনে পড়ছে সেই নামটা, সেই বিনীত গোয়েল। তো সেই বিনীত গোয়েলের সাথে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুরো রাত কানেক্টেড ছিলেন। জানি না দিদি পুরো রাত সেই মানে মোবাইলে কি অ্যাডভাইস দিচ্ছিলেন, যেটা দিদি কিন্তু সর্বসম্মুখে নিজে স্বীকার করেছেন যে আমি সারা রাত ঘুমোতে পারিনি, সারা রাত কিন্তু আমি ফোনেই ছিলাম, সারা রাত আমি জেগেছিলাম। তো সেখানে তো ক্লিয়ার যে দিদি কিন্তু স্বীকার করছেন যে সেই রাতে যা যা ঘটেছে আমি কিন্তু পুরোটাই জানি। তারপরেও দেখুন যে রাতে, কারণ সেদিন তিলক তোমার বডি পাওয়া গেছিলো তার পরের দিন সকালবেলা, তাই তো? তাহলে দিদি পুরো রাত কানেক্টেড ছিলেন কেন, কি হচ্ছিল? এখানে কিন্তু অনেক কিছু খলসা হচ্ছে, যার জন্য এবার আপনাদেরকে বলি, যেটা হলো গুরুত্বপূর্ণ তথ্য, যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু জোর ধাক্কা পেল। কারণ প্রত্যেকটা ব্যাপারে এই যে বড় বড় যে সমস্ত মানে মানুষগুলো বা ব্যক্তিগুলো, বড় বড় নেতাদের নাম যে আমাদের সামনে আসছে, সেখানে কিন্তু এই নেতাগুলো কোথাও না কোথাও মানে মাথার উপর হাত রয়েছে গিয়ে এই দিদির, ঠিক আছে? তো যার জন্যই তো মানে এই যে স্বাস্থ্যমন্ত্রী যদি হাত না থাকে তাহলে কি কেউ চট করে সাহস পাবে বলুন তো? যে আমি কোনো ঘটনা ঘটাবো, আর যেখানে স্বাস্থ্যমন্ত্রী যদি অ্যাকশন নেই তাহলে কি হতে পারে, এটা কিন্তু সকলে ধারণা করতে পারছে। তো দিদির হাত মাথা মানে সকলের মাথায় আছে বলে সকলে কিন্তু বুক ফুলিয়ে সমস্ত অন্যায়গুলো করে গেছে। যাই হোক, আপনাদেরকে বলি যে প্রথমত কোর্টে কি হলো। কলকাতা হাইকোর্টে বলা হচ্ছে কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলো রাজ্য সরকার, মানে মমতা ব্যানার্জি। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে পছন্দসই পোস্টিং দিতে হবে বলে নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বুঝতে পারছেন? মানে এই যে অনিকেত মাহাতো, যেই অনিকেত মাহাতোকে মমতা বন্দ্যোপাধ্যায় হুট করে, অনিকেত মাহাতো সাথে ছিলেন গিয়ে আশফাকুল্লা নাইয়া, সাথে ছিল গিয়ে দেবাশিস হালদার, এই তিনজনের পোস্টিং কিন্তু হঠাৎ করে তাদের চেঞ্জ করে দেওয়া হয়। তো এই চেঞ্জ এটা কে করেছিল? নিশ্চয়ই আমাদের এই যে স্বাস্থ্যমন্ত্রী, ঠিক আছে? তো ওনার পরামর্শ বা ওনার অর্ডারেই তো সবটা হচ্ছে। তো হঠাৎ করে পোস্টিং চেঞ্জ, যার জন্য কিন্তু এই ডাক্তাররা বা এই আন্দোলনকারীরা ওনারা কিন্তু কোর্টে মামলা করেন। সেই ব্যাপারে এবার কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু মারাত্মক রায় দিলেন, যেটা বললেন যে অনিকেত মাহাতোকে পছন্দ মতো পোস্টিং দিতে হবে রাজ্য সরকারকে, মানে স্বাস্থ্যমন্ত্রীকে। বলছে যে রায় দিতে গিয়ে বিচারপতি রাজ্যকে কার্যত তুলোধনা করে বলেন অনিকেতকে রায়গঞ্জে বদলি করা রাজ্যের একটি গুরুতর ভুল। কেমন লাগলো বলুন তো? আসলে কি রাজ্যের না অভ্যাস হয়ে গেছে, মানে রাজ্য পুলিশ, রাজ্য সরকার বিভিন্ন কারণে কিন্তু কোর্টে যে কোনো সময় যে কোনো কেসে আমরা শুনেছি বা দেখেছি যে ওনাদেরকে কিন্তু বকুনি চকুনি খেতে হয়। তো এক্ষেত্রে কিন্তু ঠিক সেটাই হয়েছে, যে বিচারপতি কিন্তু মানে ডাইরেক্ট বলছেন যে রাজ্য সরকার এই যে অনিকেত মাহাতোকে রায়গঞ্জে বদলি করে দেওয়া হয়েছিল সেটার জন্য গুরুতর ভুল করেছে। বিচারপতি এদিন রাজ্যের জারি করলেন বদলির বিজ্ঞপ্তি খারিজ করে দিয়েছেন বিচারপতি। অনিকেতকে রায়গঞ্জ মেডিকেল কলেজের বদলির নোটিশও বাতিল করা হয়েছে। বিচারপতি স্পষ্ট জানিয়েছেন অনিকেতকে তার পছন্দের আরজিকর মেডিকেল কলেজেই পোস্টিং দিতে হবে।
মানে বুঝতে পারছেন জিতটা কার হচ্ছে? কোথাও না কোথাও আমাদের তিলোত্তমার হচ্ছে। তিলোত্তমা, যেই তিলোত্তমা সত্যের জন্য প্রতিবাদ করেছিল, সত্যের জন্য লড়াই করেছিল, সেই মেয়েটি হ্যাঁ মানে আজকে বলি হয়েছে শুধুমাত্র দুর্নীতির কারণে। এই যে আরজি করে যে এই যে আন্দোলনকারীরা যারা অন্যতম মুখ বলতে পারেন, যে প্রতিবাদের অন্যতম মুখ অনিকেত মাহাতো, আশফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদার, তো এই যে এদের যে পোস্টিং হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া কেন? এই প্রতিবাদী মুখগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, প্রতিবাদী মুখগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, তাই তো? তো কোথাও না কোথাও এই যে অনিকেত মাহাতোকে মানে কোর্ট থেকে বলা হয়েছে তার ইচ্ছা মতো জায়গায় সে যেন পোস্টিং পায়, তো কোথাও না কোথাও আমাদের তিলোত্তমা এই বিষয়ে কিন্তু জয়ী হয়েছে। তো উনি বলছেন যে রায় দেওয়ার সময় বিচারপতি বলেন এটা খুবই স্বাভাবিক যে একজন প্রার্থীর মেধার ভিত্তিতেই তার পোস্টিং হবে। উচ্চ মেধার প্রার্থীদের পছন্দের জায়গা দেওয়ার ক্ষেত্রে কলেজ ও প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতা বজায় রাখতে হবে। তিনি আরও বলেন যে এই মামলার মেধার ভিত্তিতে নিয়োগে রাজ্য সরকার তার সদিচ্ছা প্রকাশ করেনি। আদালতে বলা হচ্ছে, আদালতে অনিকেত মাহাতো জানিয়েছিলেন পোস্টিংয়ের জন্য প্রত্যেকের কাছে পছন্দের তালিকা চাওয়া হয়েছিল। যারা মেধা তালিকার লিস্টে মানে যারা মেধা তালিকায় যাদের নাম থাকে তারা কিন্তু পছন্দ মতো জায়গায় কিন্তু নিজেদের পোস্টিং ওনারা নিতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা এই 3 জনের ক্ষেত্রে হতে দেননি। যার জন্য বলা হচ্ছে যে পোস্টিংয়ের জন্য প্রত্যেকের কাছে পছন্দের তালিকা চাওয়া হয়েছিল, কিন্তু একমাত্র তাকে এবং আরও 2 জনকে পছন্দের জায়গা দেওয়া হয়নি। সেখানে বাকিরা তাদের পছন্দ মতো পোস্টিংয়ে মানে ওনারা পেয়েছেন। অন্যদিকে রাজ্যের আইনজীবী সওয়াল করেন স্নাতকোত্তর পরীক্ষায় 24তম র্যাঙ্ক করা অনিকেত মাহাতো কিভাবে আরজি করে পোস্টিংয়ের দাবি করতে পারেন। 2 পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অনিকেতের পক্ষে কিন্তু রায়টা দেন। মানে রাজ্যের আইনজীবী অনেক প্রশ্ন করেন যে এই কারণে অনিকেত মাহাতো কী করে দাবি করতে পারেন যে আরজি করে উনি পোস্টিং পাবেন, কিন্তু এই সমস্ত কিছু শোনার পর বিচারপতি পরিষ্কার বলেন যে অনিকেত মাহাতো যেখানে চাইবে সেখানেই তাকে পোস্টিং দিতে হবে, কারণ তার নাম মেধার তালিকায় রয়েছে। তো যাই হোক, আর একটা কথা আপনাদেরকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের প্রত্যেকটা ব্যাপারে আপনারা জানেন যে সন্দীপ ঘোষ যা দুর্নীতি করেছে আরজি করে, মানে বলতে পারি যে সন্দীপ ঘোষের যে মাইন্ড বা তার যে শরীর পুরো দুর্নীতিতেই ভরা। তো এই যে দুর্নীতি কার আশ্বাসে করেছে, কার কথাতে করেছে, হ্যাঁ কার সাহসে করেছে? আপনার মাথার ওপর যদি কেউ হাত না দেয় বা কেউ যদি উপকারের হাতটা না দেয়, হ্যাঁ যে আমি আছি পিছনে, চিন্তা করে লাভ নেই, করে যাও, তারপরে তো আমি ভাগ পাচ্ছি। তো সেখানে ছিল কেউ বলে তো সন্দীপ ঘোষ এই সমস্ত দুর্নীতি করেছে। আর তিলোত্তমার জন্য আজও অবধি প্রতিবাদ চলছে, আজও অবধি লড়াই চলছে। হ্যাঁ, প্রতিবাদটা ঠিক সেইভাবে নেই যেভাবে 2024-এ আগস্ট মাসে প্রতিবাদটা ছিল বা তার পরে ঠিক যেভাবে প্রতিবাদ হয়েছে এখন নেই, কিন্তু এখন অবধি বিচারের জন্য এখনও তিলোত্তমার মা বাবা ছুটাছুটি করছেন। এখনও সাধারণ মানুষ কিন্তু হা করে বসে আছে যে কবে তিলোত্তমার বিচার হবে, তাই না? কারণ মানুষ চাইছে যে তিলোত্তমার বিচার হোক আর সেই অপরাধীগুলো সামনে আসুক, যাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। তো এখানে তো বলছে না যে স্বাস্থ্যমন্ত্রী এমনভাবে প্রত্যেকটা ব্যাপারে ইনভলভ হচ্ছেন, মানে ঢুকছেন, যে উনি চাইছেন না কখনো যে অপরাধীগুলো সামনে আসুক, কিন্তু লড়াই চলছে বলেই কিন্তু আজকে অনিকেত মাহাতো জিতলো। আর ওই যে কথাই বলে না যে যতই দিদি চেষ্টা করুক না কেন, দিদির একা আর আমরা যদি সাধারণ মানুষের একসাথে হয় তাহলে বুঝতে পারছেন কে জিতবে। এবার আপনাদেরকে বলি যে এই যে স্বাস্থ্যমন্ত্রী যা স্বাস্থ্য নিয়ে করছেন সেটা তো করছেন, এবার আপনাদেরকে বলি যে টেট প্রাইমারি টেটের আজকে 2023-এর ফলে মানে 2023-এর যে রেজাল্ট সেটা দিয়ে ফলাফলে নজরবিহীন বিপর্যয়, পাসের হার মাত্র 2.4%, হতাশ প্রায় 98%। বুঝতে পারছেন? এখানে বলা হচ্ছে দেখুন যে স্বাস্থ্য দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, প্রত্যেকটা ব্যাপারে আপনারা জানেন যে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যমন্ত্রী কি অবস্থা করেছে। ওই আলটিমেটলি একজনই, ওই মমতা ব্যানার্জি। তো দীর্ঘ 1 বছর 9 মাস অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হলো 2023 সালের প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল। দুর্গাপূজার ঠিক মুখে বুধবার ফল প্রকাশিত হলেও
আজকে তা কার্যত নজরবিহীন বিপর্যয় হিসেবে উঠে এসেছে। এই বছরের প্রাথমিক টেট পাসের হার দাঁড়িয়েছে মাত্র 2.4%। 3 লাখের মধ্যে পাস করলেন মাত্র 6,754 জন। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে 2023 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত এই পরীক্ষার মোট 2,73,147 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে উত্তীর্ণ হতে পেরেছেন মাত্র 6,754 জন, অর্থাৎ প্রায় 98% পরীক্ষার্থী 150 নম্বরের পরীক্ষায় ন্যূনতম 90 নম্বর সাধারণত ক্যাটাগরির জন্য পেতে ব্যর্থ ওনারা হয়েছেন। পাসের হার এত কম হওয়ার কারণ ব্যাখ্যা করে জানিয়েছেন পর্ষদ, পরীক্ষার্থীরা যে মানদণ্ডে পরীক্ষা দিয়েছেন তার ফলে নিরীক্ষের এমন হার হয়েছে। স্থায়ীভাবে এই নিদারুণ ফল রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বুঝতে পারছেন? নিয়োগ জোট না কাটতে নতুন চিন্তা। 2023 সালে টেট ফল প্রকাশের আগে 2022 সালে টেট উত্তীর্ণরা এখনও নিয়োগের দাবিতে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, যেখানে সেই নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে তা নিয়ে যখন প্রশ্নচিহ্ন, তখন নতুন করে 2023 সালের এই হতাশাজনক ফল সামনে এলো। বুঝতে পারছেন? 2022 সালের পরীক্ষার্থীরা এখনও অবধি লড়াই করে যাচ্ছেন, সংঘর্ষ করে যাচ্ছেন, যেখানে তারই মাঝখানে 2023 সালের রেজাল্ট বের করে এই যে পরীক্ষার্থী হারের সংখ্যাটা যে বেশি এখানে ঢুকিয়ে দেওয়া হলো, আরেকটা নতুন করে হতাশা। এই ফলাফলের পরিপ্রেক্ষিতে একটি বড় চিন্তা তৈরি হয়েছে কর্মরত শিক্ষকদের নিয়ে। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে রাজ্যের প্রায় 1,90,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা এখনও টেট পাস করেননি, সংখ্যায় প্রায় 50,000, তাদের বাধ্যতামূলক টেট পাস করতে হবে নতুন প্রার্থীদের। যদি এমন ফল হয় তবে কর্মরত শিক্ষকদের পরীক্ষায় কি ফলাফল হবে ভাবতে পারছেন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের শিক্ষা মহলে। পরীক্ষার্থীরা বুধবার সন্ধ্যা 6টা থেকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখতে পাচ্ছেন। এছাড়া আগামীকাল দুপুর 2টো থেকে ওএমআর শিটের ডিজিটাল কপিও ডাউনলোড করা হবে। এই হচ্ছে গিয়ে আমাদের রাজ্যের করুণ পরিস্থিতি, যেখানে শিক্ষা ব্যবস্থাও পুরো ডগমগ, আর স্বাস্থ্য ব্যবস্থা তো আপনারা জানছেন। তো যাই হোক, স্বাস্থ্য দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, সব কিছুই শুধুমাত্র দুর্নীতি। আর আপনারা দেখছেন কলকাতায় যেভাবে জল হয়েছে, সেখানে কুণাল ঘোষকে আপনারা দেখেছেন নিশ্চয়ই ছবিটা, যে কুণাল ঘোষ সেখানে জলের মধ্যে বসে আছেন। উনি দেখছেন যে জল কতটা গভীর। যাই হোক, আপনাদের কাছে এখানেই প্রতিবেদন শেষ করলাম। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থাকবেন।